আসসালামু আলাইকুম। ডে 15 শুরু হতে যাচ্ছে। বেলা প্রায় হচ্ছে 10টার উপরে বেজে গিয়েছে, যদিও 8:30টায় ঘুম থেকে উঠেছি, বাট টেবিলে বসতে পারিনি। যাই হোক, এইভাবেই হচ্ছে টাইমগুলো লস হয়। ওকে, আমরা প্রতিদিন হচ্ছে 60 মিনিটের হচ্ছে একটা টপিক নিই এবং এই চ্যাপ্টারটা 60 মিনিটে শেষ করার চেষ্টা করি। তবে আজকে একটু লম্বা বিষয় নিয়েছি, তবে টাইম নিয়েছি যে 90 থেকে 100 মিনিটের মধ্যে এটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আজকে পড়বো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের হচ্ছে আমরা দুইটা টপিক অলরেডি পড়েছিলাম, একটা হচ্ছে চলমান সংঘাত ও সংকট, আর একটা হচ্ছে সভ্যতা। তো প্রায় 3-4 দিন আগে হচ্ছে এই বিষয়গুলো পড়েছিলাম। যেহেতু 3-4 দিন আগে পড়েছিলাম, সুতরাং আজকে সেগুলো রিভিশন দিতে দিতে হচ্ছে নতুন টপিকে যাব। আর রিভিশনটা হচ্ছে আমরা শুরু করব এবং সেটা 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। চলমান সংঘাত ও সংকট। সিরিয়া সংকট, এটার পটভূমি হচ্ছে বাদপাড়ি শাসন ও প্রাকৃতিক বিপর্যয়। 2011 সালে হচ্ছে এই সিরিয়া সংকটের মূলে ছিল 2011 সালের আরব বসন্ত। যদি দীর্ঘ 44 বছর ধরে বাশার আল আসাদের বাদ পার্টি দেশটিতে নিজেদের শাসন মজুত করে ফেলেছিল। 2006 থেকে 2010 সালে চরম খরা পরিস্থিতি হয়। গত 100 বছরের মধ্যে ভয়াবহতম খরার ফলে হচ্ছে কি হয়, কৃষি ও গবাদি পশু ধ্বংস হয়ে যায়, যার ফলে কর্মহীন হয়ে পড়ে 15 লক্ষ মানুষ। বড় শহরগুলো উপকণ্ঠে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়, যা অবকাঠামো অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে 2011 সালের আরব বসন্ত কেন সংঘটিত হয়েছিল, যে দীর্ঘ 40 বছরের বাশার আল আসাদের পার্টির যে দেশটি পার্টি দেশটিতে শাসন করে, সুতরাং স্বৈরশাসক তৈরি হয়। 2006 থেকে 10 সালে চরম খরা পরিস্থিতি হয়। এই যে ঘটনা, গত 100 বছরের মধ্যে ভয়াবহতম খরা, যার ফলে মানুষ হয় ফলে কর্মহীন, প্রায় 15 লক্ষ মানুষ কর্মহীন হয়। খাদ্যের অভাব, আবাসস্থান ইত্যাদি সব কিছুর একটা অভাব আর হচ্ছে দুর্ভিক্ষ সৃষ্টি হয়, যার ফলে এই আরব বসন্ত সংঘটিত হয়েছিল। এই জন্য সিরিয়া সংকট। যাই হোক, আন্দোলনের সূত্রপাতটা ঘটেছিল হচ্ছে 2011 সালের মার্চ মাসে দারা শহরে স্কুল ছাত্রদের একটি বিক্ষোভ থেকে। আমরা এই বিক্ষোভের সাথে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের বিক্ষোভ কিছুটা তুলনা করতে পারি, কারণ এটাও হচ্ছে ঘটেছিল কোথায়, জুলাইয়ে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। যাই হোক, মানে ছাত্ররা শুরু করেছিল, এটাও ছাত্ররা শুরু করেছিল। খরা বিধ্বস্ত এলাকা থেকে আসা অভাবী কৃষক ও বেকার যুবকদের পুঞ্জীভূত ক্ষোভ এই আন্দোলনকে জ্বালিয়ে দেয়। অর্থাৎ ওই যে কৃষক আর বেকারদের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভটাই হচ্ছে এই আন্দোলনে জ্বালানি সরবরাহ করে। ওকে, সরকার এই আন্দোলন দমনে নিষ্ঠুর সামরিক শক্তি প্রয়োগ করে, কারণ কোনো আন্দোলনে যখন হচ্ছে জোর করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়, সেই আন্দোলনের বেগ কমে যাওয়ার পরিবর্তে আরও তীব্র হয়। ঠিক আছে, যখন কোথাও একটা আগুন লাগলো, আপনি সে আগুন ধামাচাপা দেওয়ার জন্য বালির পরিবর্তে চিনি দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক সেরকম, যে আপনি যখন জোর করেই ধামাচাপা দিতে চাবেন, তখন সেটা আরও বিস্ফোরিত হবে। সেটা হচ্ছে চিনি অথবা কেরোসিন, পেট্রোল দেওয়ার মতো। ওকে, এবং যেটা হচ্ছে আরও ভয়ঙ্করভাবে চলবে এবং দীর্ঘ সময় ধরে চলবে। যাই হোক, এরপরে হচ্ছে 2011 সাল জুলাই বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘোষণা দিলে দেশটিতে পূর্ণ মাত্রায় গৃহযুদ্ধ শুরু হয়। বৈশ্বিক প্রক্সি যুদ্ধ, আইএসের উত্থান, খুব দ্রুত এই অভ্যন্তরীণ সংঘাত একটি বৈশ্বিক প্রক্সি যুদ্ধতে পরিণত হয়। আসাদ পক্ষ 2015 সালে রাশিয়ায় সামরিক হস্তক্ষেপ করে, পাশাপাশি ইরান ও লেবানন হিজবুল্লাহর আসাদ বাহিনী সমর্থন দেয়। পাশাপাশি ইরান ও লেবাননের হিজবুল্লাহ আসাদ বাহিনীকে সমর্থন দেয়। 2015 সালে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ তো করেই, পাশাপাশি ইরান ও লেবানন হিজবুল্লাহ আসাদ বাহিনীকে সমর্থন দেয়। রাশিয়ার জন্য সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখার প্রধান কেন্দ্র। বিদ্রোহী পক্ষ যারা ছিল সেটা যুক্তরাষ্ট্র। সুতরাং বোঝাই যাচ্ছে, রাশিয়া যেখানে আছে সেখানে তার বিপরীত পক্ষ যুক্তরাষ্ট্র থাকবে, চীন যেখানে আছে তার বিপরীত যুক্তরাষ্ট্র সেখানে থাকবে। এটাই এখানে স্বাভাবিক ঘটনা। তো যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, কাতার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে। এই এই শৃঙ্খলার এই বিশৃঙ্খলার সুযোগে আইএসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে, যা সংকটকে আরও জটিল করে দেয়। আইএস কীভাবে গঠিত হলো, আইএস কীভাবে গঠিত হলো, তাই বোঝাই গেল এখান থেকে। মানবিক বিপর্যয় যে চিত্র, সেটা 5 লক্ষ থেকে 6,56,000 ছাড়িয়ে যায় এই নিহতের সংখ্যা। প্রায় 63 লক্ষ থেকে 66 লক্ষ মানুষ তুরস্ক এবং জর্ডান, জার্মানি, মিশর ইত্যাদি দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আর বর্তমান পরিস্থিতি, নতুন সিরিয়া পুনর্গঠন। 2024 সালে ডিসেম্বরে আসাদ সরকার পতনের পর সিরিয়া এখন নতুন রাজনৈতিক সমীকরণে রয়েছে। নতুন নেতৃত্বে রয়েছে বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হওয়া আহমেদ আল শারা হচ্ছে নতুন নেতৃত্বে রয়েছে। 2025 সালে জাতিসংঘ তার উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয়। ঐতিহাসিক কুর্দি সমঝোতা 2026 সালের জানুয়ারিতে এসডিএফ বা কুর্দি বাহিনীর সাথে সরকারের ঐতিহাসিক চুক্তি হয়েছে।
কুর্দি সমঝোতা, এসডিএফ এর বা কুর্দি বাহিনীর সাথে সরকারের ঐতিহাসিক চুক্তি হয়। এরপরে কি হয়, এরপর কুর্দি বাহিনী জাতীয় সেনাবাহিনীতে একীভূত হচ্ছে। সংবিধান সংস্কার 2026 সালে সিরিয়ার সংবিধানের বছর, 2026 সালকে সিরিয়ার সংবিধানের বছর হিসেবে দেখা হচ্ছে। প্রত্যাবাসন অর্থনৈতিক চ্যালেঞ্জ, যুক্তরাষ্ট্রের সিজার অ্যাক্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বিদেশি বিনিয়োগের পথ খুলছে। ইয়েমেন সংকট। তো সিরিয়া সংকটের আমরা মূল বিষয়টা বুঝলাম যে কীভাবে এটার সূত্রপাত, এবং সূত্রপাত থেকে কীভাবে গৃহযুদ্ধে পৌঁছায়, গৃহযুদ্ধ থেকে কীভাবে প্রক্সি যুদ্ধে পৌঁছায়, প্রক্সি যুদ্ধে কোন দেশ কার পক্ষে ছিল, এরপরে মানবিক বিপর্যয় কী কী ঘটে, সেখান থেকে বর্তমান পরিস্থিতি কী, এই সকল বিষয় হচ্ছে আমরা এক ঝলকে জেনে ফেললাম মাত্র 5 মিনিটের মধ্যে। ওকে, সো ইয়েমেন সংকটটা আমরা দেখি। ইয়েমেন সংকটটা, ইয়েমেন পটভূমিটা কি? ইয়েমেন ঐতিহাসিক উত্তর ও দক্ষিণ এই দুই অংশে বিভক্ত ছিল সবসময়। 1990 সালে দুই ইয়েমেন একত্রিত হলে 1990 সাল হচ্ছে এই দুই ইয়েমেন একত্র হয়। তবে তাদের মধ্যে গভীর রাজনৈতিক আর আদর্শিক দূরত্ব বজায় ছিল। 2011 সালের আরব বসন্তের সময় দীর্ঘ 33 বছর শাসক আলী আবদুল্লাহ সালেহ গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ে। এখানেও স্বৈরশাসক তৈরি হয়। এটা হচ্ছে 2011 সালে আরব বসন্ত ঘটে। সেই দীর্ঘ 33 বছরের শাসক আলী আবদুল্লাহ সালেহ গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ে। 2012 সালে উপরাষ্ট্রপতি আবদ রাব্বুহ মনসুর হাদি ক্ষমতা গ্রহণ করে। 2012 সালে উপরাষ্ট্রপতি আবদ রাব্বুহ মনসুর হাদি ক্ষমতা গ্রহণ করে, কিন্তু হাদির দুর্বল শাসন, অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে উত্তর ইয়েমেন শিয়া হুথি বিদ্রোহীরা 2014 সালে রাজধানী সানা দখল করে নেয়। উত্তর ইয়েমেনের শিয়া হুতি, উত্তর ইয়েমেন শিয়া আর হুতি, এরা কি করছে? এরা হচ্ছে উত্তর ইয়েমেন, খেয়াল রাখতে হবে কিন্তু উত্তর ইয়েমেনের এই শিয়া হুতি কি করছে? ইয়েমেনের যে রাজধানী সানা, এই সানাকে দখল করে নেয়। সাবেক প্রেসিডেন্ট সাবেক যে প্রেসিডেন্ট ওই আলী আবদুল্লাহ সালেহ, এই সালেহ কী করছে? প্রথমে হুতিদের সাথে জোট করে। 2017 সালে তিনি পুনরায় পক্ষ পরিবর্তনের চেষ্টা করলে হুতিদের হাতে নিহত হয়। এই সালেহ হচ্ছে ওই যখন আব্দুল সালেহ পতন হওয়ার পরে উপরাষ্ট্রপতি আবদ রাব্বু মনসুর হাদি ক্ষমতা গ্রহণ করে, কিন্তু হাদির শাসন ক্ষমতা ভালো না হয়, দুর্বল শাসন আর অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার ফলে তিনি কি হচ্ছে, তারও হচ্ছে কি হয়, তখনই হচ্ছে এই শিয়া আর হুতিরা উত্তর ইয়েমেনের শিয়া হুতিরা বিদ্রোহীরা কি করছে? এই 2014 সালে রাজধানীটা দখল করে। এই দখলের করার সময় তখন সালেহ কি করছে? সালেহ হচ্ছে হুতিদের সাথে মিলে এই বিষয়টাকে আর কি সংগঠিত করতে সহায়তা করে। কিন্তু যখন দেখে যে হ্যাঁ এবার ক্ষমতা পেয়ে গেছে আব্দুল মনসুর হাদি, যখন হচ্ছে কি হয়, মনসুর হাদির পতন ঘটে, তখন হচ্ছে তিনি 2017 সালে গিয়ে যখনই চেষ্টা করছে, আচ্ছা ঠিক আছে এইবার তাহলে আমার হুতিদের দরকার নাই, এদের সাথে হচ্ছে মানে কী বলবো এটাকে, পক্ষ পরিবর্তনের চেষ্টা করে, তখনই হচ্ছে হুতিদের হাতে তিনি নিহত হয়। ওকে ওকে যার মাধ্যমে ইয়েমেনে দীর্ঘ সালেহ যুগের অবসান ঘটে যায়। প্রধান সামরিক অভিযানসমূহ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ। ইয়েমেনে অভ্যন্তরীণ সংঘাত দ্রুত একটি আন্তর্জাতিক প্রক্সির রূপ নেয়। অপারেশন ডিসেন্টিভ টর্ম। হুতি দমনকারী প্রেসিডেন্ট হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে সৌদি আরবের নেতৃত্বে 10টি সুন্নি মুসলিম দেশ জোট এই বিমান হামলা শুরু করে। এতে যুক্তরাজ্য লজিস্টিক সহায়তা দেয়। অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। তো অপারেশন ডিসেসিভ স্টর্ম 2015 সালে হয়, কিন্তু কারণ 2014 সালে যে হুতিরা সানা দখল করে ফেলছে, আবার হচ্ছে সেই হাদিকেই ক্ষমতা বসানোর জন্য 10টি সুন্নি মুসলিম দেশ মিলে হচ্ছে অপারেশন ডিসিসিভ স্টর্ম ঘটায়। অপারেশন ডিসিসিভ স্টর্ম যেখানে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য লজিস্টিক সহায়তা দেয়। অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, ওকে, এটা হচ্ছে অপারেশন ডিসিসিভ স্টর্ম, আর এটা হচ্ছে ডিসিসিভ স্টর্ম। আর অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান 2023-24 গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করলে মার্কিন নেতৃত্বে এই বহুজাতিক টাস্ক ফোর্স গঠিত হয় 2023-24 অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। 14টি দেশের অংশগ্রহণে এই অভিযানের মূল লক্ষ্য ছিল লোহিত সাগরে নৌপথ নিরাপদ রাখা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন এতে যোগ দিয়েছিল। ওকে, 14টি দেশে অংশগ্রহণে এই অভিযানের মূল লক্ষ্য ছিল লোহিত সাগরের নৌপথ নিরাপদ রাখা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন এতে যোগ দিয়েছিল। অপারেশন পসেইডন আর্চার 2024-25 এটা। হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ প্যাড লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরাসরি হামলা চালায়। গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি উদ্যোগসমূহ সংঘাত নিরসনে বিভিন্ন সময় আন্তর্জাতিক মধ্যস্থতায় কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেমন রিয়াদ চুক্তি 2016, স্টকহোম চুক্তি 2018, ওমান শান্তি আলোচনা 2025-26। ইয়েমেন সরকার দক্ষিণ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি এর মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব নিরসনে একটি ঐক্যবদ্ধ মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এই চুক্তি
চূড়ান্ত হয় রিয়াদ চুক্তি। আর স্টকহোম চুক্তি 2018 হুদাইদা বন্দরে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। হুদাইদা বন্দরে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময়ের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় স্টকহোম চুক্তি। ওমান শান্তি আলোচনা 2025-26 ও ওমানের মধ্যস্থতা 2025 সালের মে মাসে হুতি ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়। বর্তমান পরিস্থিতি ও দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ 2026। বর্তমানে 2026 সালের শুরুতে ইয়েমেনের পরিস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এসটিসি সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসি প্রধান ইদ্রাস আল জুবাইদি উত্তর ইয়েমেনের থেকে আলাদা হয়ে ফেডারেল স্টেট অব সাউথ আরাবিয়া গঠনের রোডম্যাপ ঘোষণা করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসি প্রধান তিনি কি করেছে, ইদ্রাস আল জুবাইদি উত্তর ইয়েমেন থেকে আলাদা হতে চাচ্ছে, অর্থাৎ তার মানে তিনি হচ্ছে দক্ষিণ ইয়েমেনের, উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে ফেডারেল স্টেট অব সাউথ আরাবিয়া গঠনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বর্তমানে তারা 2 বছরের একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছে, যার শেষে স্বাধীনতার প্রশ্নে গণভোট হওয়ার কথা রয়েছে। মানবিক অবস্থা দীর্ঘ 1 দশকের যুদ্ধে ইয়েমেনে শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। 80% মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি অবরোধ শিথিল হওয়ায় পুনর্গঠন কাজের ধীরগতিতে সূচনা হয়েছে। গাজা সংকট, তো আমরা ইয়েমেন সংকটের পটভূমিগুলো জানলাম। এখানে হচ্ছে যে আবদুল্লাহ সালেহ 33 বছর শাসন করে এবং তার গণঅভ্যুত্থানের মুখে তিনি ক্ষমতা ছাড়ে। 2012 সালে এই ক্ষমতা নেয় উপরাষ্ট্রপতি মনসুর হাদি, এটুকু মনে রাখলেই হবে, মনসুর হাদি। এরপরে হচ্ছে কি হয়েছে, তার দুর্বল শাসন ও অর্থনৈতিক প্রশাসনে তিনি সুযোগ হাতছাড়া করে 2014 সালে হচ্ছে হুথি এবং শিয়া এই উত্তর ইয়েমেনের হচ্ছে শিয়া কি করছে, হুথি ও শিয়া রাজধানী দখল, উত্তর ইয়েমেনের শিয়া ও হুথি বিদ্রোহীরা 2014 সালে রাজধানী সানা দখল করে। আর সাবেক প্রেসিডেন্ট সালেহ প্রথম হুতিদের সাথে জোট করে যখনই তিনি পক্ষ পরিবর্তনের চেষ্টা করে তখনই হুতিরা তাকে মেরে ফেলে। প্রধান সামরিক অভিযান ও আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং 2015 সালে হচ্ছে অপারেশন ডিসিসিভ স্ট্রং হচ্ছে সংগঠিত হয়। কেন? ওই আবার সালেহকে বসানোর জন্য 10টি মুসলিম সুন্নি দেশ এবং যুক্তরাজ্য এতে অংশগ্রহণ করে। মানে যুক্তরাজ্য হচ্ছে লজিস্টিক সহায়তা দেয়, বাট তারা হচ্ছে মূলত 10টি সুন্নি দেশ, এখানে সালেহকে বসানোর জন্য চেষ্টা পায় তারা করে। অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করলে মার্কিন নেতৃত্বে এই বহুজাতিক টাস্কফোর্স গঠিত হয়। 14টি দেশ এখানে অংশগ্রহণ করে। এটা 23-24-এ, আবার 24-25-এ ওইটা হচ্ছে প্রসপারিটি গার্ডিয়ান 23-24-এ, আর 24-25-এ অপারেশন পসেইডন আর্চার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা লঞ্চ প্যাড লক্ষ্য করে যুক্তরাজ্য সরাসরি হামলা চালায় হুতিদের। ওকে, আর গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি হয় রিয়াদ চুক্তি 2016, স্টকহোম চুক্তি 2018, ওমান শান্তি আলোচনা 2025-26। আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা বললাম। ওকে, তো গাজা সংকট, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি একাংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক ও রাজনৈতিক বিপর্যয়ে রয়েছে। অপারেশন আল আকসা নিচে আপনার অপারেশন আল আকসা ফ্লাড থেকে 2026 সালে বর্তমান সময় পর্যন্ত একটি বিস্তারিত বিবরণ হচ্ছে উল্লেখ করছি। গাজা সংকট অপারেশন আল আকসা ফ্লাড থেকে বর্তমান সময় পর্যন্ত বিষয়টা এখন আমরা আলোচনা করব। যুদ্ধের সূত্রপাত হয় অপারেশন আল আকসা ফ্লাড থেকে। গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় 7 অক্টোবর 2023 তারিখে, 7 অক্টোবর 2023-এ। ওকে, গাজা সংকট শুরু হয় কবে? 7 অক্টোবর 2023। হামাসের বিশেষ অভিযান শাখা নুকবাফর, যার অর্থ অভিযান, ইসরায়েলে নজিরবিহীন আকস্মিক হামলা চালায়, যার নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। এর প্রতিক্রিয়ায় 8 অক্টোবর ইসরায়েল অপারেশন আয়রন সোর্স শুরু করে, গাজায় সর্বাত্মক স্থল বিমান অভিযান পরিচালনা করে। পরবর্তীতে 10 ডিসেম্বর 2023 থেকে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাত স্থল অভিযানে প্রস্তুতি ও আক্রমণ শুরু করে। মানবিক বিপর্যয় গণহত্যার স্বীকৃতি, প্রাণহানি 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিহতের সংখ্যা 71,000 ছাড়িয়ে গেছে, যার সিংহভাগই নারী ও পুরুষ। প্রাণহানি 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিহতের সংখ্যা 71,000 ছাড়িয়ে গিয়েছে। ওকে, দীর্ঘ 2 বছর বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপ। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপ। প্রাণহানি 2026 সালে ফেব্রুয়ারি পর্যন্ত এটার হচ্ছে 71,000 ছাড়িয়ে গেছে, সিংহভাগী নারী ও শিশু। গণহত্যা, 5টি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যে 4টি গাজায় সংঘটিত হয়েছে। বাস্তুচ্যুতি, গাজার 23 লক্ষ মানুষ বাস্তুচ্যুতি। ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনা যুদ্ধবিরতি, 2024 সালের শেষ দিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর 2024 সালের শেষের দিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর শান্তি আলোচনার নতুন মনোনয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে 29 সেপ্টেম্বর 2025 তারিখে একটি 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করে। শারম আল শেখ শান্তি সম্মেলন 13 অক্টোবর 2025 মিশরে অনুষ্ঠিত, একটি 30টি দেশ ও 4টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। যুদ্ধবিরতি জিম্মি মুক্তি 10 অক্টোবর 2025 যুদ্ধবিরতি কার্যকর হয়। 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়ে ইসরায়েল 1950 জন ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করে।
সেনা প্রত্যাহার। প্রথম ধাপে ইসরায়েল নিয়ন্ত্রণ থাকবে 53%, দ্বিতীয় ধাপে 40, শেষ ধাপে 15% এলাকা। প্রশাসনিক কাঠামো। গাজার ভবিষ্যৎ পরিচালনার জন্য 17ই নভেম্বর 2025 তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2803 নং প্রস্তাব অনুমোদন করে। ওকে। বোর্ড অফ পিচ বিওপি, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও বর্তমান অবস্থা 12 সেপ্টেম্বর 2025। ফ্রান্স সৌদি আরবের উত্থাপিত। নিউ ইয়র্ক ঘোষণা, বর্তমান চুক্তি আলোচনা পরিস্থিতি ফেব্রুয়ারি 2026। বর্তমানে 142 দেশ সমর্থন জানায়। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2026 রাফা ক্রসিং সীমিতভাবে সাধারণ মানুষের জন্য যাতায়াত চালু রয়েছে। এই চ্যালেঞ্জের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৃত্রিম দুর্ভিক্ষ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এখনও গাজাবাসীর প্রধান সমস্যা। ইরান ইসরায়েল যে যুক্তরাষ্ট্র সংঘাত, এই সংঘাত হচ্ছে কি 2025 সালে 13ই জুন 2025 সালে 13ই জুন ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন 2025 সালে 13ই জুন ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করে। এর প্রধান কারণ ছিল পরমাণু ব্রেক আউটরোধ। এর আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA রিপোর্ট করেছিল যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। ইসরায়েল বিগিন ডক্ট্রিন অনুযায়ী তারা কোনো আঞ্চলিক শত্রুকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। অস্তিত্ব রক্ষার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতে ইরান ও তার প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ হামাস ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করেছিল। সুযোগের সদ্ব্যবহার। 2024-25 সালে গাজা ও লেবানন যুদ্ধে ইরানের প্রক্সি শক্তিগুলো দুর্বল হয়ে পড়ায় ইসরায়েল মনে করেছিল এটাই সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার উপযুক্ত সময়। ইরানের যুক্তরাষ্ট্র হামলা। 21 জুন 2025 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। এই অভিযানে মূলত ইরানের 3টি প্রধান পরমাণু স্থাপনাকে লক্ষ্য করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। 21 জুন 2025 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। 21 জুন 2025 তারিখে 21 জুন 2025 তারিখে কী করছে? ডোনাল্ড ট্রাম্প নির্দেশে মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। এই অভিযান মূলত ইরানের 3টি প্রধান পরমাণু স্থাপনাকে লক্ষ্য করা হয়: ফেরদো, নাতাঞ্জ, ইস্পাহান। ওকে। ফেরদো মাটির গভীরে অবস্থিত একটি সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যেখানে B2 স্টিলথ বোমারু বিমানগুলো এখানে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায়। নাতান, যেটি ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র, এখানে সেন্ট্রিফিউজ তৈরির কারখানা ও সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালানো হয়। ইস্পাহান এখানকার নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং ইউরেনিয়াম কনভার্সন প্ল্যান্টে টমাহক মিসাইল দিয়ে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের হামলার ঠিক পরেই 23 জুন 2025 তারিখে ইরান পাল্টা জবাব দেয়। ইরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উবেইদ এ ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। কাতার অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উবেইদ এ ব্যালিস্টিক হামলা চালায়। ওকে। ইরানের যে প্রতিক্রিয়া, আল উবেইদ এই ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় কাতার অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি 23 জুন 2025 তারিখে। ওকে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। 6 ফেব্রুয়ারি 2026 ওমানের রাজধানী মাস্কটে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল। তুরস্ক, মিশর, কাতারের মধ্যস্থতায় একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানকে পরবর্তী 3 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের 60% তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। হিজবুল্লাহ বা হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন রেঞ্জ সীমিত করতে হবে। ওকে। সুদান সংকট। তো সুদান সংকটে কি 2023 সালে 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধ 2026 সালে ফেব্রুয়ারিতে এসে 1000 দিন অতিক্রম করেছে। বেশিরভাগ যুদ্ধ 2023 সালে হচ্ছে যাত্রাটা শুরু করে। বিবদমান পক্ষ ও মূল দ্বন্দ্বের কারণ। সুদান সংকটের মূল কেন্দ্রে রয়েছে দুটি সশস্ত্র বাহিনী, SAF আর RSF। SAF সুদানস আর্মড ফোর্সেস, RSF র্যাপিড সাপোর্ট ফোর্সেস। দেশটির নিয়মিত সামরিক বাহিনী যার নেতৃত্বে রয়েছে জেনারেল ফাত্তাহ আল বুরহান, সৌদিপন্থী হিসেবে পরিচিত। আর 2013 সালে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বসির জানজাবিদ মিলিশিয়া সদস্য নিয়ে এই আধা সামরিক বাহিনী গঠন করেছিলেন। এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমদি নামে পরিচিত, UAE পন্থী হিসেবে পরিচিত। দ্বন্দ্বের নেপথ্যে প্রধান কারণসমূহ: তারফুন অঞ্চলের নিয়ন্ত্রণ, খনিজ সম্পদ, ক্ষমতার ভারসাম্য, এরপরে হচ্ছে কৌশলগত অঞ্চল ও তেলের রাজনীতি, কোরদোফান অঞ্চল, হেগলিক তেলক্ষেত্র, আবিও অঞ্চল। ওকে। সুদান, দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ তেল সমৃদ্ধ আবিও অঞ্চল 2011 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসেফ কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি। দারফুন পতন। 2026 সালে 26 অক্টোবর 2025 তারিখে RSF দারফুনের সেনাবাহিনীর শেষ শক্তিশালী ঘাঁটি আল ফাসের দখল করে নেয়। ওকে। RSF
আরএসএফ দারফুরে সেনাবাহিনীর শেষ শক্তিশালী ঘাঁটি আলফাসে দখল করেন। এর ফলে পুরো দারফুর অঞ্চল কার্যত সেনাবাহিনীর হাতছাড়া হয়ে যায়। শান্তিরক্ষীদের ওপর হামলা 13 ডিসেম্বর 2025 তারিখে আরএসএফ আবিই অঞ্চলে বোমা হামলা চালায়। এই মর্মান্তিক ঘটনায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তোলে। বর্তমান মানবিক ও প্রশাসনিক অবস্থা: সুদান এখন বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকটের কেন্দ্রবিন্দু। বাস্তুচ্যুতি 1,36,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়েছে। উত্তর দারফুন ও দক্ষিণ কোরদাফানের শহরগুলোতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। উত্তর দারফুন আর দক্ষিণ কোরদাফানের বিভক্ত শাসন সেনাবাহিনী বর্তমান দেশটির উত্তর পূর্বাঞ্চল এবং কৌশলগত পোর্ট সুদান থেকে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে আরএসএফের রাজধানী খার্তুমের অধিকাংশ এবং পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। ভেনেজুয়েলা সংকট: ভেনেজুয়েলা বর্তমান পরিস্থিতি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নয়, বরং এটি বৈশ্বিক শান্তির ভারসাম্য রক্ষা করছে। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির মূল শিকড় 2018 সালে বিতর্কিত নির্বাচনে প্রতীত নির্বাচনে কারচুপি। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কারচুপির অভিযোগ। দ্বৈত শাসন: 2019 সালে জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করলে সংকটের গভীরতা আরও তীব্র হয়। 2019 সালে এই কাহিনী ঘটে। জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করে। মানবিক বিপর্যয়: 2024 সালের নির্বাচনেও একই ধরনের কারচুপির অভিযোগ হয়। দেশটির মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধস, মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছায়। সামরিক অভিযান: মাদুরোকে বন্দী করেন। 2025 সালের শেষ ভাগ থেকে ভেনেজুয়েলার নাটকীয় পরিবর্তন শুরু হয়। অপারেশন সাউদার্ন স্পিয়ার: মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ও নাইট স্টার্কার্স ভেনেজুয়েলা সরাসরি কমান্ডো হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে। বর্তমান অবস্থা: মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন। মার্কিন হস্তক্ষেপের কারণে কৌশলগত গুরুত্ব মাদক ও গণতন্ত্র উদ্ধারের জন্য হলেও বিশ্লেষকরা এর পেছনে গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ দেখছেন, যেমন জ্বালানি ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। জ্বালানি তেল: ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের মজুদের অধিকারী। ট্রাম্পের লক্ষ্য ছিল মার্কিন তেল কোম্পানিগুলো আধিপত্য পুনরায় ফিরিয়ে আনা। তিনি প্রকাশ্যে বলেন, আমরা আমাদের সবচেয়ে বড় মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাতে যাচ্ছি। এছাড়া কি বিরল খনিজ সম্পদ: দক্ষিণ ভেনেজুয়েলা গুয়ানা শিল্ড অঞ্চলে সোনা, হীরা, লৌহ আকরিক, বক্সাইট, কোলটান, নিকেল এবং টাইটেনিয়ামের মতো বিশাল মজুদ রয়েছে। ওরিনোকো মাইনিং আর্ক: এই অঞ্চলে 8,000 টনের বেশি সোনা এবং 10 লক্ষ ক্যারেট পর্যন্ত হীরা রয়েছে। ওরিনোকো মাইনিং আর্ক। এছাড়াও কি ট্রাম্প করলারি ও ডনরো ডক্ট্রিন: প্রেসিডেন্ট ট্রাম্প 1823 সালে মনোরো নীতিকে পুনর্জীবিত করে নতুন দুটি আগ্রাসন নীতি প্রবর্তন করছে। ট্রাম্প করলারি: 2025 সালে ডিসেম্বরে ঘোষিত এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধের রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। ডনরো ডক্ট্রিন: এটি মনোরো নীতির একটি চরম সংস্কার, যা খনিজ সম্পদ আহরণের জন্য মার্কিন সামরিক শক্তি ব্যবহারের আইনি ও কৌশলগত বৈধতা দেয়। ডনরো ডক্ট্রিন। 2025 সালে ডিসেম্বরে ঘোষিত এই পশ্চিম গোলার্ধের রাজধানী সবকিছু যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। দক্ষিণ গোলার্ধের ঘোষিত এই পশ্চিম গোলার্ধের রাজনীতি, অর্থনীতি, সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে। এটাই ট্রাম্প করলারি। আর ডনরো ডক্ট্রিন এটি মনরো নীতির একটি চরম সংস্করণ। আচ্ছা, চীন মার্কিন কৌশলগত প্রতিযোগিতা ঋণের ফাঁদ: চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় ভেনেজুয়েলার প্রায় $60 বিলিয়ন বিনিয়োগ করেছে। বিনিময়ে স্বর্ণ, কোলটন, লৌহ খনিতে অংশীদার অর্জন করেছে। তেল রপ্তানি: ভেনেজুয়েলার দৈনিক উত্তোলিত 9 লক্ষ ব্যারেল তেলের মধ্যে 8 লক্ষ ব্যারেল চীনে রপ্তানি হতো। যুক্তরাষ্ট্র এই তেল সমীকরণ ছিন্ন করে চীনের ওপর বিরল খনিজ সম্পদের বৈশ্বিক নির্ভর কমাতে চায়। অর্থনৈতিক ভূরাজনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণ পুনরুদ্ধার: 2099 সালে তেলের খনিগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসায় যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে আক্রোশ পোষণ করছিল। বর্তমান অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র পুনরায় সেই খনিগুলোর ওপর মার্কিন বহুজাতিক কোম্পানির কর্তৃত্ব নিশ্চিত করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা ও অভিবাসন সংকট, 80 লক্ষ শরণার্থী নিরসনে এই হস্তক্ষেপের প্রয়োজন ছিল। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রেক্ষাপট: মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র রাখার যে অভিযোগ যুক্তরাষ্ট্র এনেছে তা বিশ্লেষকদের কাছে হাস্যকর ও প্রহসনমূলক মনে হয়েছে। সার্বভৌমত্ব লঙ্ঘন: মাদুরো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অস্ত্র বহন করার অধিকার রাখেন। এছাড়া ভেনেজুয়েলা কোকেনের প্রধান উৎস নয়, বরং একটি ট্রানজিট রুট মাত্র।
জাতিসংঘ সনদের লঙ্ঘন। কোনো স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্ট অপহরণ করা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-4 অনুযায়ী সরাসরি আগ্রাসনমূলক অপরাধ। পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে 1989 সালে অপহরণের 36 বছর পর ভেনেজুয়েলা একই ঘটনায় পুনরাবৃত্তি ঘটালো যুক্তরাষ্ট্র। 1989 সালে পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে এই কাজ করেছিল যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। ফেব্রুয়ারি 2026 অন্তর্বর্তীকালীন শাসন। 4 জানুয়ারি 2026 থেকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাগজে কলমে দায়িত্ব নিলেও ট্রাম্প তাকে পুরোপুরি স্বীকৃতি না দিয়ে বিরোধী নেতা জুয়ান গুইদোকে সমর্থন দিচ্ছেন। তার রদ্রিগেজ বর্তমানে ওয়াশিংটনের সাথে ট্রানজিশন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তেল শিল্প নিয়ন্ত্রণ মার্কিন কোম্পানিগুলো যেমন এখন ভেনেজুয়েলার খনিগুলো সংস্কার ও পরিচালনার দায়িত্ব নেওয়া প্রক্রিয়া শুরু করেছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ। 2026 সালের শেষ নাগাদ একটি নির্বাচনের পরিকল্পনা থাকলেও দেশটি বর্তমানে মাদুরোপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন সমর্থিত শক্তির মধ্যে গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে। প্রায় 80 লক্ষ ভেনেজুয়েলা শরণার্থী এই রাজনৈতিক স্থিতিশীলতার দিকে তাকিয়ে আছে। গ্রিনল্যান্ড সংকট। ওকে, তো গ্রিনল্যান্ড সংকটটা কি 2026 সালের শুরু থেকে বিশ্বের বৃহত্তম গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। একবিংশ শব্দের সাম্রাজ্যবাদ হিসেবে পরিচিত সংকটের সূত্রপাত ও বর্তমান পরিস্থিতি। 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় পণ্যের ওপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, যা জুন মাসে 25% উন্নতি হবে। 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় পণ্যের ওপর 10% অতিরিক্ত শুল্ক, যা জুন মাস থেকে 25%, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর মধ্যেই 4-5 মাসের মধ্যে আবার 25% উন্নীত হবে। ডেনমার্কের অবস্থান। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একে একটি অযৌক্তিক আলোচনা বলে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের দাবি পানামা খাল গ্রিনল্যান্ড মার্কিন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি একে 1803 সালের লুইজিয়ানা পারচেজ বা 1847 সালের আলাস্কা পারচেজ এর মতো একটি ঐতিহাসিক ভূখণ্ড অধিগ্রহণ হিসেবে দেখেছেন। কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত রত্ন? যুক্তরাষ্ট্রের এই মরিয়া আচরণের পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। ভূরাজনৈতিক ও সামরিক ঢাল। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত। এখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস, সাবেক থোলে এয়ার বেস অবস্থিত, যা আমেরিকার সব উত্তরের সামরিক ঘাঁটি। সামরিক ঢাল গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত। এখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস, সাবেক থোলে এয়ার বেস অবস্থিত, যা আমেরিকার সর্ব উত্তরের সামরিক ঘাঁটি। এটি রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করার জন্য প্রধান রাডার স্টেশন হিসেবে কাজ করে। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে গ্রিনল্যান্ডকে প্রতিরক্ষা ঢাল মনে করে ওয়াশিংটন। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে। খনিজ সম্পদের ভাণ্ডার। রেয়ার আর্থ এলিমেন্ট। এখানে রয়েছে গ্যাসের পাশাপাশি রেয়ার আর্থ এলিমেন্ট। এই খনিজগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, উন্নত সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে এই বাজারে 90% চীনের দখলে রয়েছে। গ্রিনল্যান্ড চীনের ওপর নির্ভরতা কমাতে ট্রাম্প গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও নতুন শিপিং রুট। জলবায়ু পরিবর্তনের ফলে সময়ের ওপর বরফ গলে যাচ্ছে, যা নতুন অর্থনৈতিক দ্বার খুলে দিচ্ছে। বর্তমানে এই বাজারে চীনের 90% দখল রয়েছিল এই রেয়ার আর্থ এলিমেন্টের উপর, কারণ বেশিরভাগ রেয়ার আর্থ এলিমেন্ট হচ্ছে চীনে পাওয়া যায়। ওকে, এসে 2040 আর্কটিক রুট 2040 সালের মধ্যে সমুদ্র অঞ্চলে গ্রীষ্মকালে বরফ মুক্ত হবে। এর ফলে রাশিয়া থেকে উত্তরমুখী সমুদ্র উন্মুক্ত হবে, যা বাণিজ্য ও যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালেই আর্কটিক শিপিং 27% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে আর্কটিক শিপিং 37% বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্পকে ব্যবসায়িক মুনাফা লোটার সুযোগ দেখাচ্ছে। ট্রাম্পের কৌশল ও ডন্ডো ডক্ট্রিন। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প এখন গ্রিনল্যান্ডকে তার পরবর্তী লক্ষ্য বানিয়েছে। ট্রাম্পের এই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র তার খনিজ সম্পদ নিশ্চিত করতে যে কোনো সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে। পুতিন স্টাইল কৌশল। বিশ্লেষকের আশঙ্কা, সরাসরি যুদ্ধ না করে ট্রাম্প গ্রিনল্যান্ডের বাসিন্দাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা উস্কে দিয়ে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন করতে পারে এবং পরে যুক্তরাষ্ট্রকে ত্রাণকর্তা হিসেবে হাজির করতে পারেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রভাব। ন্যাটোর সংকট। মানবিক দিক। গ্রিনল্যান্ড ডেনমার্ক অংশ এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য। ট্রাম্পের এই আগ্রাসন ন্যাটোর অভ্যন্তরীণ ও ঐক্যকে হুমকির মুখে ফেলেছে। ইউরোপীয় নেতারা এক কণ্ঠে বলেছেন গ্রিনল্যান্ডের জনগণের। মানবিক দিক। গ্রিনল্যান্ডের 56,000 বাসিন্দার অধিকাংশ ইনুইট সম্প্রদায়। ওকে, মতামতকে উপেক্ষা করে ভূখণ্ড কেনাবেচার এই চেষ্টা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। 56,000 বাসিন্দা রয়েছে এই গ্রিনল্যান্ডে, তারা হচ্ছে ইনুইট সম্প্রদায়। ওকে, সো প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের শেষ। বর্তমান পরিস্থিতি
বর্তমান সংকট ইত্যাদি সকল বিষয় নিয়ে ছিল প্রথম চ্যাপ্টার। অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বৈশ্বিক ইতিহাস নিয়ে। ওকে, তো বৈশ্বিক ইতিহাসের চ্যাপ্টারটা হচ্ছে 6 পেজের। এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে, 49, 48, 48-এ 3-4টা, 47-এ তিনটা, 46-এ একটা, 45-এ একটা, 44-এ 2টা, 43-এ 2টা, ওকে, 49-এ একটা, এরকম প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে বৈশ্বিক ইতিহাস থেকে। তো ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেটা চেঞ্জ হবে না, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, একবার যেটা পড়বেন মোটামুটি সেটাই থেকে যায়। তো এখান থেকে হচ্ছে তথ্যগুলো কালেক্ট করা খুবই জরুরি। চলুন তাহলে আমরা বৈশ্বিক সভ্যতা সম্পর্কে জেনে আসি। সভ্যতা মানে কেবল নগর, রাজপ্রাসাদ কিংবা শিল্পকলা নয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলন। ওকে, চলুন তাহলে বৈশ্বিক সভ্যতা সম্পর্কে জেনে আসি। প্রাগৈতিহাসিক যুগ, যে যুগের কোনো লিখিত ইতিহাস নেই তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে। ওকে, শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে ধারণা পাওয়া যায়। আর ঐতিহাসিক যুগ হচ্ছে ইতিহাস লিখিতভাবে সংরক্ষিত থাকে। একটা হচ্ছে লিখিত ইতিহাস নেই, আর একটা লিখিতভাবে সংরক্ষিত থাকে। ওইটা হচ্ছে ওই প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে লিখিতভাবে সংরক্ষিত নাই, তবে কি বিভিন্ন নিদর্শন পাওয়া যায়, জন্মাটি করে ইত্যাদি করে নানা নিদর্শন পাওয়া যায়। নিদর্শনের উপর ভিত্তি করে হচ্ছে এটার সময়কাল নির্ধারণ করা হয়, এরকম ইতিহাস থাকে, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। তো প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগের মধ্যে মনে হয় যে ডিফারেন্স সেটা আমরা বুঝেছি। ওকে, মেসোপটেমিয়া সভ্যতা, এটা হচ্ছে বিশ্বের প্রাচীন সভ্যতা। ওকে, এই সভ্যতা এসেছে 2 নদীর মধ্যবর্তী ভূমি। গ্রিক ভাষায় এটা হচ্ছে যার অর্থ 2 নদীর মধ্যবর্তী ভূমি। অঞ্চলটি ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত। সেচ নির্ভর সভ্যতা, এটা ছিল শেষ নম্বর সভ্যতা, 5000 অব্দে সভ্যতা শুরু হয় এই মেসোপটেমিয়া সভ্যতার। সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া অঞ্চলের সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। ইরাকের দক্ষিণে এলাম অঞ্চলের অধিবাসী। খ্রিস্টপূর্ব 4000 অব্দে হচ্ছে এই শুরু হয়। প্রথম ধর্ম মন্দিরের নাম ছিল জিগুরাত। অবদান হচ্ছে প্রথম চাকা আবিষ্কার করে, জলঘড়ি চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে, কিউনিফর্ম লিপি আবিষ্কার করে, গিলগামেশ মহাকাব্য এই লিপিতে রচিত। সম্রাট ডঙ্গি বিশ্বের প্রথম আইনের সংকলন প্রণয়ন করে। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতি ছিল তাদের। পৃথিবীর প্রথম আইন কোড অফ ইউ আর নাম্মু। প্রথম সিলমোহর নির্মাণ, ধাতব মূর্তি নির্মাণের প্রচলন। ব্যাবিলনীয় সভ্যতা, অ্যামোরাইট জাতির গড়া সভ্যতা, খ্রিস্টপূর্ব 2050 অব্দ। অ্যামোরাইট জাতির গড়া সভ্যতা, খ্রিস্টপূর্ব 2050 অব্দ। প্রধান দেবতা মার্ডুক, প্রধান দেবী ইস্তার। ব্যাবিলনীয় সভ্যতা, অ্যামোরাইট জাতির গড়া সভ্যতা, অ্যামোরাইট জাতি, ওকে, মনে থাকে যেন, খ্রিস্টপূর্ব 2050 অব্দ। অবদান হাম্মুরাবির বিধি, পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন হাম্মুরাবির বিধি। ওকে, ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কি? চীনের ওয়ার্ল্ড ব্যান্ড। ওকে, এত বেশি প্রাচীন তথ্য থেকে শান্ত তথ্য আসে না। সব প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটাই হচ্ছে এখানকার মানে কি বলা হয়, ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমরা সামনে আগাই। পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন, গাথুর শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম মানচিত্র। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা, টাইগ্রিস নদীর তীরে গঠিত সমৃদ্ধ শহর আশুর। অ্যাসিরীয় ছিল দুর্ধর্ষ সামরিক জাতি। অ্যাসিরীয়রা ছিল দুর্ধর্ষ সামরিক জাতি। অবদান, প্রথম লোহার অস্ত্র ও যুদ্ধরথ। শক্তিশালী গুপ্তচর, 360 ডিগ্রিতে ভাগ বৃত্তকে। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করে অ্যাসিরীয় সভ্যতা। ওকে, ক্যালোডীয় সভ্যতা, সেমিটিক জাতিভুক্ত ক্যালোডিয়া মেসোপটেমিয়া দক্ষিণ পূর্ব পারস্য উপসাগরীয় অঞ্চলের সভ্যতা গড়ে তোলে। খ্রিস্টপূর্ব 612 অব্দে অ্যাসিরীয় পতনের পর, খ্রিস্টপূর্ব 612-তে কিন্তু অ্যাসিরীয়দের পতন ঘটে, নতুন ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয়। ওকে, প্রথমবারের মতো সপ্তাহকে 7 দিনে বিভক্ত, প্রতিদিনকে 12 জোড়া ঘন্টা। বছরের দৈর্ঘ্য নির্ধারণ করে 12টি নক্ষত্রপুঞ্জ আবিষ্কার, 12টি রাশিচক্র। সম্রাট নেবুচাঁদজনের আমলে তৈরি হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, সম্রাট নেবুচাঁদনেজারের, যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। ওকে, মিশরীয় সভ্যতা, আফ্রিকার মহাদেশের নীলনদ কেন্দ্রিক গড়ে ওঠে মিশরীয় সভ্যতা। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান।
ওকে, সার্পেন্ট অফ দ্য নাইল বলা হতো মিশরের রানী ক্লিওপেট্রাকে। রাজতন্ত্র শাসকদের উপাধি ছিল ফারাও। ফারাওরা নিজেদের সূর্য দেবতা রা বা আমন রে এর সন্তান বলতেন। এক বিবাহ প্রথা প্রচলিত ছিল। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল। নরমার বা মেনেস ছিলেন মিশরের প্রথম নরপতি বা পুরোহিত। তিনি প্রথম ফারাও মর্যাদা লাভ করে। নরামার বা মেনেস ধর্মীয় বিশ্বাস ও মৃত্যু সংস্কৃতি, মৃত্যুর পরবর্তী জীবন আছে, মমি তৈরির প্রথা চালু করে। সব পিরামিড দেওয়া হতো। ফারাও খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড, 13 একর এটার আয়তন। মিশরকে পিরামিডের দেশ বলা হলেও সংখ্যার বিচারে সর্বাধিক পিরামিড রয়েছে সুদানে, যেখানে বললাম সুদান সংকট একটু আগে আলোচনা করলাম। বিশ্বের সবচেয়ে বড় পিরামিড রয়েছে গ্রেট পিরামিড অব চলুলা, যেটা রয়েছে মেক্সিকোতে। বিশ্বের সবচেয়ে পুরাতন পিরামিড গুনং পাডাং, যেটা রয়েছে আবার ইন্দোনেশিয়ায়। অবদানসমূহ: হায়ারোগ্লিফিক্স, অক্ষরভিত্তিক চিত্রলিপি, গ্রিক ভাষার অর্থ পবিত্র লিপি। প্যাপিরাস কাগজ, নলখাগড়া গাছের বাকল দিয়ে তৈরি সাদা কাগজ। বর্ষপঞ্জিকা বছরে 12 মাস, প্রতি মাসে 30 দিন। গণনা রীতি চালু, 365 দিনে বছর। এইটা চালু করছে। ভাস্কর্য বিখ্যাত গ্রেট ফিক্সিং অব গিজা। ওকে, ভাস্কর্য। আর চিকিৎসা বিজ্ঞান প্রথমবারের মতো ম্যাটেরিয়া মেডিকা বা ওষুধের তালিকা তৈরি করেছিল। সিন্ধু সভ্যতা, বর্তমান পাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত সিন্ধু নদ। সিন্ধু সভ্যতা, বর্তমানে পাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত সিন্ধু নদ দক্ষিণে আরব সাগরে পতিত হয়। সিন্ধু নদের অববাহিকা উর্বর ভূমিতে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। বিস্তৃতি: পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট অঞ্চলে। সাধারণ মত অনুযায়ী সিন্ধু সভ্যতার জনক দ্রাবিড় জাতি। সিন্ধু সভ্যতার জনক দ্রাবিড় জাতি। ওকে, সিন্ধু সভ্যতার প্রধান দেবতা পশুপতি এবং মাতৃদেবী। সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 থেকে 1500 অব্দে পর্যন্ত উত্থান পতন ঘটে। সভ্যতাটি তাম্রবন যুগের সভ্যতা। অর্থনীতি ছিল কৃষি নির্ভর। প্রধান নগরী: উত্তরে হরপ্পা, দক্ষিণে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সংস্কৃতি কখনো কখনো হরপ্পা সভ্যতা বলা হয়। আবিষ্কার হয়েছে 2022 সালে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো নগরী ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের ঢিবি। পতনের কারণ: প্রলয়ঙ্কারী বন্যা আর আর্যদের আক্রমণ। অবদান: বাটখারা, স্কেলের ব্যবহার, হাড় ও পাথরের তৈরি সিলমোহর, পয় নিষ্কাশন ব্যবস্থা। বোঝা যায় যে সিন্ধু সভ্যতার মতো সভ্যতা, এত প্রাচীন একটি সভ্যতা, 35 খ্রিস্টপূর্ব থেকে 1500 অব্দ, এই টাইমে হচ্ছে তারা এই পয় নিষ্কাশন ব্যবস্থার আবিষ্কার করছে। ইটস অ্যামেজিং। ফিনিশীয় সভ্যতা, ভূমধ্যসাগর আর লেবানন পর্বতের মাঝখানে। ভূমধ্যসাগর আর লেবানন পর্বতের মাঝখানে সরু উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে ফিনিশীয় সভ্যতা। উর্বর ভূমি না থাকায় বাণিজ্য ছিল প্রধান জীবিকা। এই ফিনিশীয়দের কিন্তু এই ছিল কি, উর্বর ভূমি না থাকায় এরা কিন্তু আবার কৃষি নির্ভর না, এরা কিন্তু বাণিজ্য নির্ভর হতো ফিনিশীয়রা। নৌচালনা ও জাহাজ নির্মাণে অসাধারণ দক্ষতা ছিল। ইতিহাসের শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসাবে খ্যাতি ছিল। রাতের বেলায় ধ্রুব তারা দেখে জাহাজ চালাতো, যেই ধ্রুব তারাকে ফিনিশীয় তারা এখন বলা হয়। এছাড়াও সভ্যতার ইতিহাসে বর্ণমালা উদ্ভাবন তাদের সবচেয়ে বড় অবদান। 22টি ব্যঞ্জন বর্ণ নিয়ে বর্ণমালা তৈরি করে। গ্রিকরা স্বরবর্ণ যোগ করে। মূল উৎস ফিনিশীয় বর্ণমালা। ওকে, পারস্য সভ্যতা, বর্তমান ইরান অঞ্চলে প্রাচীন কালে পরিচিত ছিল পারস্য নামে। এই ইরান প্রাচীন আছে পারস্য নামে। 2000 অব্দ থেকে 600 অব্দ সময়ের মধ্যে এখানে আর্য জাতি উন্নত সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা কি করছে? এই সভ্যতা বিশেষত একামেনিড সাম্রাজ্য নামে পরিচিত। শাসক: একামেনিড সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কাইরাস ও দারিউস। অবদান: সুষ্ঠু দক্ষ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ধর্মীয় চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন। পারস্যে জরথ্রুস্ট্র নামক ধর্মগুরু দার্শনিকদের আবির্ভাব ঘটে। তার প্রচারিত ধর্মের জরথ্রুস্ট্রবাদ নামে পরিচিত ধর্মগ্রন্থ আবেস্তা। মৃতদেহের সৎকারের জন্য চিলঘর ব্যবহারের প্রথা চালু। হিব্রু সভ্যতা, হিব্রু কোনো জাতির নাম নয়, এটি একটি সেমিটিক ভাষা। এই ভাষায় কথা বলা জনগোষ্ঠীকে হিব্রু বলা হয়। প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটে। হিব্রুদের আদি নিবাস ছিল আরব মরুভূমি অঞ্চল। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। অবদানসমূহ: হিব্রুরা তাদের অবদান মূলত রেখেছে ধর্মীয় ক্ষেত্রে।
সভ্যতার ইতিহাসে হিব্রুরাই সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে। ধর্মীয় নেতা হজরত মুসা আলাইসাল্লাম। হিব্রুরা তাদের অবদান মূলত রেখেছে ধর্মীয় ক্ষেত্রে, আর সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপক প্রচার করছে ধর্মীয় নেতা ছিল হজরত মুসা আলাইসাল্লাম। হিব্রু সভ্যতা। চীনা বা চৈনিক সভ্যতা পৃথিবীতে বর্তমানে বিদ্যমান সর্বাধিক পুরাতন সভ্যতা হচ্ছে চীনা সভ্যতা। প্রাচীন চীনা সভ্যতা গড়ে ওঠে তিনটি অঞ্চলে: হোয়াংহো, ইয়াংসিকিয়াং নদীর তীরে, আর হচ্ছে চীনের দক্ষিণ ভূখণ্ডে। শাসন ব্যবস্থা সভ্যতার সূচনা হয় শাং রাজাদের বা চৌ রাজাদের যুগে। চৌ রাজাদের সন অফ গড বলা হতো। বৈশিষ্ট্য তার হচ্ছে ব্রোঞ্জ সংস্কৃতি বলা হয় এই যুগকে। বিশিষ্ট দার্শনিক হচ্ছে লাও ৎসে, প্রাচীনতম চীনা দার্শনিক। তার মতবাদ তাওবাদ। কনফুসিয়াস চীনের ইতিহাস সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। আর সুনজু প্রাচীন চীনের বিখ্যাত সমরনায়ক, যুদ্ধ কৌশলী ও দার্শনিক। তার বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অফ ওয়ার। অবদান: আইডিওগ্রাফ চিত্রলিপি ভিত্তিক লিখন পদ্ধতির উদ্ভাবন, চীনের মহাপ্রাচীর নির্মাণ, ঘড়ির উদ্ভব। গ্রিক সভ্যতা আনুমানিক 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা। গ্রিস তিন দিক দিয়ে পরিবেষ্টিত: অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর। সাগর বেষ্টিত হওয়া একে ওশেনিয়ান সভ্যতাও বলা হয়। গ্রিক সভ্যতা এটা হচ্ছে 1300 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, খ্রিস্টপূর্বাব্দে। ওকে। গ্রিক শতাব্দী প্রথম দিকে মিনোয়ান সভ্যতা 3000 থেকে 1400, আর মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা 1600 থেকে 1100। হেলেনিস্টিক যুগ। হেলেনিক যুগ গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো। সময়কাল খ্রিস্টপূর্ব 2000 থেকে। কেন্দ্র ছিল অ্যাথেন্স। নগরাষ্ট্রের বিকাশ, ক্ষুদ্র নগরাষ্ট্র গড়ে ওঠে অ্যাথেন্স, স্পার্টা, করিন্থ, মেগার। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, স্পার্টা ছিল সামরিক নগরাষ্ট্র। দ্বন্দ্ব। পেলোপনেসীয় যুদ্ধ, ডেলিয়ান লিগ বনাম পেলোপনেসীয় লিগ। স্পার্টা ফলাফল: অ্যাথেন্সের পতন, স্পার্টার বিজয়। হেলেনিক যুগের অবসান। ধর্ম: গ্রিকদের 12 জন দেবতা ও দেবী ছিল। প্রধান দেবতা জিউস, অ্যাপোলো আর পোসাইডন। সমুদ্র দেবতা: ডেলোস দ্বীপে ডেলফির মন্দিরে সমবেতভাবে অ্যাপোলো পূজা হতো। গ্রিক দর্শন চর্চার সূচনা: পৃথিবীর সৃষ্টির ও পরিবর্তন বিষয়ে চিন্তা। উল্লেখযোগ্য দার্শনিক: থ্যালেস, সফিস্ট, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। গ্রিক দর্শন চর্চার সূচনা: পৃথিবীর সৃষ্টি ও পরিবর্তন বিষয়ে চিন্তা। উল্লেখযোগ্য দার্শনিক ছিল থ্যালেস, সূর্যগ্রহণের প্রাকৃতিক ব্যাখ্যাদান। সফিস্ট সম্প্রদায়, যুক্তিবাদী দর্শনের প্রচারক। সক্রেটিস, আদর্শ রাষ্ট্র ও নাগরিক গঠনের শিক্ষা। প্লেটো, সক্রেটিস শিষ্য ও দর্শনশাস্ত্রের বিকাশ ঘটান। ওকে। অ্যারিস্টটল, প্লেটোর শিষ্য ও বিশ্ববিখ্যাত দার্শনিক। আলেকজান্ডার, অ্যারিস্টটলের শিষ্য। খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতবর্ষ আক্রমণ করে। ওকে। অ্যারিস্টটল, পলিটিক্স, মেটাফিজিক্স, মেওটিক্স, এটা তো আমরা সবাই জানি। ওকে। সো স্থাপত্য ভাস্কর্য: বিখ্যাত স্থাপত্য পার্থেনন মন্দির, দেবী অ্যাথেনার মন্দির। রাজনীতি: প্রথম গণতন্ত্রের সূচনা 508 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সে। গণতন্ত্রের প্রবর্তক ক্লেইসথেনিস। গণতন্ত্রের প্রতিষ্ঠাতা পেরিক্লিস। গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে পেরিক্লিস, এটা তিনি কে? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। গ্রিক সাহিত্য: হোমার মহাকাব্য, ইলিয়াড ও ওডিসি রচয়িতা, অন্ধ পাখি নামে পরিচিত। সফোক্লিস অ্যান্টিগনে। ইলেক্ট্রা রাজা হচ্ছে ইডিপাস। ইতিহাসের জনক রচনা হিস্টোরিস। ওকে। আচ্ছা, যাই হোক। বিজ্ঞান: অ্যানাক্সিমার। খেলাধুলা: 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় অলিম্পিক গেমস। 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় অলিম্পিক গেমস। ওকে। 776 খ্রিস্টপূর্বাব্দে এই অলিম্পিক গেমস প্রতি 4 বছর অনুষ্ঠিত হতো। এই উৎসব সাংস্কৃতিক ঐক্য তৈরি করেছিল। ব্যবসা বাণিজ্যে বাজার ও জনসমাগমের স্থান। অ্যাগোরা। রোমান সভ্যতা: ইতালির টিবের নদীর তীরে ছোট শহর রোমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতার বিকাশ। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ল্যাটিন জাতি 2000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইতালিতে বসতি স্থাপন করে। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ল্যাটিন জাতি। রোমিউলাস এই নগর প্রতিষ্ঠা করেন, তার নাম অনুসারে নাম হয় রোম। অর্থনীতি: দাস শ্রমনির্ভর অর্থনীতি। স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয় 71 খ্রিস্টপূর্বাব্দে। বিদ্রোহ দমন: স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয়। ওকে, যাই হোক। উল্লেখযোগ্য শাসন ও ঘটনা: জুলিয়াস সিজার 46 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট। বিখ্যাত উক্তি ভ্যানি ভিডি ভিসি। জুলিয়াস সিজারের হত্যা, গৃহযুদ্ধ। ত্রয়ী শাসন: অক্টেভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ল্যাপিডাস। অক্টেভিয়াস সিজার অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করে একছত্র শাসক হন। অক্টেভিয়াস সিজার অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করে একছত্র শাসক হন। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন হয়। ওকে। আইন: প্রথমে মৌখিক আইন ছিল। খ্রিস্টপূর্ব 450 অব্দে লিখিত আইন সংকলন হয়। 12 টেবিলস 12 বিধি।
আইনের মাধ্যমে হচ্ছে এক নতুন যুগের সূচনা করে। প্যান্থিয়ন সম্রাট হ্যাড্রিয়ানের তৈরি ধর্ম মন্দিরে। ক্যালোসিয়াম পৃথিবীর বৃহত্তম নাট্যশালা, 600 দর্শকের ধারণ ক্ষমতা। সাহিত্য সম্রাট অগাস্টাস সিজারের যুগ ছিল সাহিত্যের স্বর্ণযুগ। বিখ্যাত সাহিত্যিক হ্যারাস ভার্জিল মহাকাব্য ইনিড রচনা করেন। হিট্রাইট সভ্যতা, ইসলামী সভ্যতা পৃথিবীর সৃষ্টির শুরুতেই ছিল ইসলামী সভ্যতার আবির্ভাব। মাত্র 100 বছরের মধ্যে এটি পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিশাল ভূখণ্ডে বিস্তার লাভ করে। দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চলে আরব জাতির মূল আবাস ছিল। আরব শব্দের অর্থ আরাবাত, আরাবাত শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। কান্তাহারের পুত্র ইয়ারেবের নাম অনুসারে হচ্ছে আরব জাতির নামকরণ করা হয়। ইয়ারেবের ইতিহাস সংস্কৃতি সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র দারুল আকরাম, যা মক্কায় অবস্থিত। সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। আনসার নামে পরিচিত ছিল মদিনার স্বার্থ থেকে মুসলিম। ইসলাম শাসনামল সমাজযুগ, উমাইয়া আব্বাসীয় খিলাফতের শাসনামলে এই সভ্যতা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সমৃদ্ধিতে বিশ্বের শ্রেষ্ঠতা অর্জন করে। ইসলামী স্বর্ণযুগ বলা হয় 8ম থেকে 14শ শতাব্দী পর্যন্ত সময়কালকে ইতিহাসের ইসলামী স্বর্ণযুগ বলা হয়। সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ। উল্লেখ্য, ইসলামের প্রধান খলিফা প্রধানত চারজন। জ্ঞান চর্চা সংস্করণে বাগদাদে বাইতুল হিকমা। গণিতশাস্ত্রে বীজগণিত বা আলজেব্রা উদ্ভাবন। বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমিকে বীজগণিতের জনক। আধুনিক সংখ্যা পদ্ধতি ও শূন্যের ব্যবহার তাদের মাধ্যমে ইউরোপে পৌঁছে। ইবনে সিনা রচিত আল কানুন ইউরোপের মেডিকেল কলেজগুলোতে শত বছর ধরে পাঠ্য বই ছিল। প্রাণীর ছবির পরিবর্তে জ্যামিতিক নকশা বা অ্যারাবাক্সের ব্যবহার জনপ্রিয়। মানমন্দির স্থাপন ও অ্যাস্ট্রোল্যাব যন্ত্রের উন্নতি সাধন করে। দক্ষিণ আমেরিকার প্রাচীন সভ্যতা। মধ্য আমেরিকা, মেক্সিকো, বর্তমানে মেক্সিকো, ভিয়েতনাম, সালভাদর, বেলিজ, হন্ডুরাস পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ সভ্যতা। চিচেন ইৎজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। অ্যাজটেক সভ্যতা, বর্তমান মেক্সিকো, গুয়েতামালা। প্রধান কৃষিপণ্য ভুট্টা। 15 শতকে স্প্যানিশদের আগমনে সভ্যতা এই ধ্বংস হয়ে যায়। আজকের মেক্সিকো সিটি অ্যাজটেক সভ্যতার ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছে। ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণাঞ্চল। ইনকা সভ্যতাকে অন্যতম আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। বিলুপ্তি 16শ শতাব্দী। বিখ্যাত নিদর্শন মাচু পিচু। এক নজরে যে সভ্যতাগুলো দেখা যায় তারা মেসোপটেমিয়া টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মাঝামাঝিতে অবস্থিত। সময়কাল খ্রিস্টীয় 5000 অব্দ। প্রধান অবদান চাকা সেচ ব্যবস্থা, কিউনিফর্ম লিপি, গিলগামেশ। মিশরীয় সভ্যতা, নীল নদের তীরবর্তী অঞ্চল, খ্রিস্টপূর্ব 3000 অব্দ। হায়ারোগ্লিফিক লিপি, পিরামিড, প্যাপিরাস, চিকিৎসা। সিন্ধু সভ্যতা, সিন্ধু নদ অববাহিকা, খ্রিস্টপূর্ব 3500 থেকে 1500 অব্দ। নগর পরিকল্পনা, নিষ্কাশন ব্যবস্থা। ফিনিশীয় সভ্যতা, ভূমধ্যসাগর উপকূল, খ্রিস্টপূর্ব 1500 অব্দ। সমুদ্র বাণিজ্য, বর্ণমালার উদ্ভাবন। পারস্য সভ্যতা, বর্তমান ইরান, 2000 থেকে 600 অব্দ। দক্ষ প্রশাসন, জরথুস্ট্রবাদ। হিব্রু সভ্যতা, খ্রিস্টপূর্ব 2000 অব্দ। অবস্থান প্যালেস্টাইন, একেশ্বরবাদ। চীনা সভ্যতা, হোয়াংহো ইয়াংসি নদীর অববাহিকা, 3000 অব্দ। আইডিওগ্রাফ লিখন পদ্ধতি, মহাপ্রাচীর, ঘড়ি। রোমান সভ্যতা, ইতালি, খ্রিস্টপূর্ব 403 অব্দ থেকে 476 খ্রিস্টাব্দ। আইন, স্থাপত্য, সাহিত্য। মায়া সভ্যতা, মধ্য আমেরিকা, খ্রিস্টপূর্ব 2000 অব্দ। নগর উন্নয়ন, ক্যালেন্ডার। অ্যাজটেক সভ্যতা, বর্তমান মেক্সিকো, 1400 শতক। কৃষি সাম্রাজ্য বিস্তার। ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকা, 1400 থেকে 1600 শতক। সড়ক ব্যবস্থা, মাচু পিচু। ইসলামী সভ্যতা, আরব উপদ্বীপ, সৃষ্টির শুরুতে। বাইতুল হিকমা, দারুল আরকাম, ইসলামী মুদ্রা, আল কানুন। সম্প্রতি আবিষ্কৃত উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক শহর সভ্যতা নিদর্শন, পেনিকো, পেরু, 2025 আবিষ্কার। লুক্সোর সমাধি, মিশর, 2025। পম্পেই মুরাল, 2025। ভ্যালেরিয়ানা, মেক্সিকো, 2024। ওয়াপানো উপত্যকা, ইকুয়েডর, 2024। পেনিকো, পেরু, 3500 বছর পুরনো কারাল সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। লুক্সোর সমাধি, মিশর, 2025। অষ্টাদশ রাজবংশের আমলের বিরল কফিন, 3500 বছরের প্রাচীন সমাধি। পম্পেই মুরাল, ইতালি, রোমান পৌরাণিক কাহিনী সম্বলিত নতুন অত্যন্ত সংরক্ষিত দেয়ালচিত্র। ভ্যালেরিয়ানা, মেক্সিকো, লিডার প্রযুক্তির মাধ্যমে অ্যামাজন জঙ্গলে আবিষ্কৃত বিশাল মায়া শহর। ভ্যালেরিয়ানা
মেক্সিকোতে 2024। লিডার প্রযুক্তির মাধ্যমে অ্যামাজন জঙ্গলে আবিষ্কৃত বিশাল মায়া শহর। ওয়াপানো উপত্যকা, ইকুয়েডর, 2024। অ্যামাজন জঙ্গলে এই পর্যন্ত পাওয়া প্রাচীনতম এবং বৃহত্তম নগর সভ্যতা।